তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন সরকারের মূল লক্ষ্য। আওয়ামী লীগের যৌথ সভায় প্রধানমন্ত্রী 2020-21 সালকে মুজিব বর্ষ ঘোষণা। তিস্তার ভয়াবহ ভাঙনে বিলীন কুড়িগ্রামের বিস্তীর্ণ অঞ্চল, আতঙ্কে হাজার হাজার মানুষ। চতুর্থ দিনের মতো বন্ধ সুনামগঞ্জ ছাতক, সড়কে যান চলাচল। স্বাস্থ্য পরীক্ষায় রোহিঙ্গা নির্যাতনের প্রমাণ মিলেছে বলছে মার্কিন মানবাধিকার সংস্থা। বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় 10 কোটি মার্কিন ডলার অনুমোদন এডিবির। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে অন্তত 70 বাংলাদেশি সহ 113 জন আটক। 85টি পাসপোর্ট সহ দালাল চক্রের এক সদস্য গ্রেপ্তার। এবং বিতর্কিত বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের গুরুত্ব নেই বলছে ইউজিসি। ভর্তি না হওয়ার পরামর্শ, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কেবল শহর কেন্দ্রিক নয়, একেবারে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেয়াই সরকারের মূল লক্ষ্য। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নবনির্মিত দলীয় কার্যালয়ে উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথ সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় 2020-21 সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 23 জুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ভবন উদ্বোধনের পর প্রথমবার এই ভবনে দলীয় সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি এবং উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যরা। সভার শুরুতে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন অবৈধ ক্ষমতার পালাবদলে এদেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। অবৈধ ক্ষমতা দখলের পালা চলছিল দীর্ঘদিন। জনগণের ভোটের অধিকারে ছেলেমেয়ে খেলা, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলি হয়ে উঠেছিল রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করছে তাদের একমাত্র কাজ। কিন্তু আমরা এদেশের মানুষকে উন্নত সমৃদ্ধশালী করবো, এর জন্য আমাদের একটা লক্ষ্য আছে। আপনারা জানেন যে আমরা 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ করব। আমাদের কর্মসূচি শুধু শহর ভিত্তিক না, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত তৃণমূলে আমরা চলে যাচ্ছি। আমাদের লক্ষ্যই হচ্ছে একেবারে গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন, এবং সেটাই আমরা করে দিচ্ছি। বাঙালির স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে তার জন্ম শতবার্ষিকীতে সর্বস্তরে জনগণকে সম্পৃক্ত করে নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। 2020 সাল থেকে 2021 সাল এই এক বছর, এই বর্ষটাকে আমরা মুজিব বর্ষ হিসেবে পালন করব। সেখানে আমরা চাই আমাদের দেশের শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধ সহ সকলে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা যেমন কর্মসূচি থাকে। এই সময় দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের কাজ করার আহ্বানও জানান তিনি। সেই ব্যবস্থাটা ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিস্তা রুদ্র রূপ ধারণ করেছে। এতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার 3টি ইউনিয়নের 12টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। মাত্র 2 দিনে কেড়ে নিয়েছে শতাধিক পরিবারের ভিটেমাটি, বিলীন হয়েছে গাছপালা, আবাদি জমি। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বৃষ্টি এবং উজানের ঢলে পানি বাড়া অব্যাহত থাকায় তিস্তা নদীর বাম তীর ঘেঁষে এখন মূল স্রোত প্রবাহিত হচ্ছে। এর ফলে থেত্রাই ইউনিয়নের হোকডাঙ্গা, মাঝিপাড়া, হিন্দুপাড়া, দালালপাড়া, ডাক্তারপাড়া ও করাইপাড়া সহ গুনাইগাছ ইউনিয়নের নেফরা ও নন্দুনেফরা এবং বজরা ইউনিয়নের পশ্চিম বজরা, বাঁধের বাজার, বগলাকুড়া ও সাতালস্কার এই 12টি গ্রাম ভাঙনে ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের কবলে পড়েছে পাইকরপাড়া শ্যামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ হোকডাঙ্গা এলাকার 2টি মন্দির। এই অবস্থায় ভিটেমাটি হারিয়ে নতুন আশ্রয়ের খোঁজে দিশেহারা নিঃস্ব পরিবারগুলো। আমাদের বাড়ি ভাঙে গেছে, এখন আমরা দিশেহারা, কোথায় যাবো? বাচ্চা কোচা নিয়ে আশ্রয় নাই আমাদের আর কোনো স্থান নাই, আমরা সর্বহারা হয়ে গেছি। আমরা কোথায় থাকবো? বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারতেছি না, শুইতে পারতেছি না, কোথায় আমাদের থাকার কোনো কিছু নেই, আমরা সব নিঃস্ব, আমাদের কেউ দেখার মতো নাই। এখানকার ভাঙন ঠেকানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করে এখনো পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ভাঙন রোধে চেয়ারম্যানকে বলছিলাম, টিএনএসকে বলছিলাম,
পানি উন্নয়ন বোর্ডের স্ক্রিনে বলছিলাম, এর জন্য কোনো পদক্ষেপ নেয়নি। সরকারি সহায়তা দেওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানালেন অলিপুর উপজেলার শীর্ষ এই কর্মকর্তা। সাহায্য সহযোগিতা পাওয়া মাত্রই আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট বিতরণ করব। এছাড়া ভাঙন প্রতিরোধের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি। তিস্তার বাম তীরের ৩৫ কিলোমিটার এলাকার ভাঙন ঠেকাতে ৭টি বাঁধ নির্মাণের প্রকল্প দাখিল করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাজ করা হবে বলে আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় এই শীর্ষ কর্মকর্তা। প্রকল্পটা যদি অনুমোদন হয় এবং এই ৭টা টিহেডগঞ্জ যদি আমরা নির্মাণ করতে পারি, তাহলে এই কুড়িগ্রাম জেলায় উলিপুর এবং চিলমারী উপজেলায় তিস্তা নদীর ভাঙন একবারে পুরোপুরি আশা করতেছি আমরা বন্ধ হবে। উলিপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, হোকডাঙ্গা এলাকায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। দুদিনে শুধু এই গ্রামে ৫০টি পরিবার গৃহহীন হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। লালমনিরহাটে চরম দুর্ভোগে রয়েছেন পানিবন্দী অন্তত ৪০ গ্রামের মানুষ। বন্যার পানিতে চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে সুনামগঞ্জ ছাতক সড়কের যান চলাচল। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। টানা চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে সুনামগঞ্জ ছাতক সড়কের যান চলাচল। পাহাড়ি ঢলের প্রভাবে সুরমা নদীর পানির তোড়ে সড়কের ৪টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় সুনামগঞ্জ ছাতক সড়কের ৬টি রুটের যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুপাশে আটকা পড়েছে প্রায় অর্ধশত যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার কয়েক হাজার মানুষ। কোনো গাড়ি যাইতে পারে না, আমরা সুনামগঞ্জ সব গাড়ি এই সাইডে আর ওই সাইডে আটটিয়ে রয়েছে। গাড়িগুলো ক্ষতি হইতেছে, আমরা সংগঠনও ক্ষতি হইতেছে, আমরা ইনকাম হইতেছে না। সরকারের প্রতি আমাদের অনুরোধ, ২-১ দিনের ভিতরে যাতে এই সড়কটা মেরামত করা হয়। লালমনিরহাটে নতুন করে পানি না বাড়লেও দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত মানুষ। গত দুদিনের বন্যায় প্লাবিত হয়েছে সদর, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার ১০টি ইউনিয়নের ৪০টি গ্রাম। এতে পানিবন্দী অবস্থায় আছে অন্তত ২৫,০০০ মানুষ। পাশাপাশি ভাঙন আতঙ্কে অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। বন্যার্তদের ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ১-১৫০ বাড়ি হবে, এখানে শুধুমাত্র ১০-১২টা বাড়ি এসে সব বাড়িগুলোই নদীতে চলে গেছে। বাদাম, ভুট্টা, ছাগল, চলাই, এগুলো অনেক কিছু ক্ষতি হয়েছে। এই জায়গাটা আমার বাড়ি ছিল, এখানে কেউ আসে না, দেখে না। তা দয়া করে আমাদের বান চাই, আমার খাদ্য চাই, আমরা বাল বাচ্চা নিয়ে কোথায় যাবো। ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের কাজ চলছে। আমরা কিছু ত্রাণ সামগ্রী ইতিমধ্যে সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়েছি এবং আমরা কিছু উপজেলা পর্যায়ে উপবরাদ্দ দিয়েছি। যদি কোনো আশ্রয়কেন্দ্র খোলার প্রয়োজন হয়, সেটা যেন আমরা দ্রুত খুলতে পারি, উপজেলা প্রশাসনকে সেরকম ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এ সময় পদ্মার ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। সাবিত সারওয়ার, সময় সংবাদ। দেশকে অস্থিতিশীল করতে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিএনপি মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় মন্ত্রী বলেন, কোটা সংস্কারের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠনের পরও আন্দোলন করা অযৌক্তিক। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বলেন, বেগম জিয়ার কারাগারে থাকা নিয়ে সরকার বা আওয়ামী লীগ নয়, বিএনপি নেতা ও আইনজীবীরাই ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বিএনপি খালেদা জিয়াকে নিয়ে, কারণ তারা মনে করে খালেদা জিয়া জেলে থাকলে আর খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় বিএনপি নির্বাচনে গেলে বিএনপির লাভ হবে। সুতরাং খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বিএনপির বর্তমান নেতৃত্ব, তাদের আইনজীবী প্যানেল। মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট সেক্রেটারিকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে দিয়েছেন এই কোটা সংস্কারের জন্য। সেখানে এই কোটা বিরোধী আন্দোলন যারা করছে, এই আন্দোলন অযৌক্তিক। তারা একটা অযৌক্তিক আন্দোলন করছে এবং এই আন্দোলনে তাদের পেছনে আজকে স্পষ্ট বোঝা যায় বিএনপি তাদেরকে মদত দিচ্ছে। এরা গণতন্ত্রের শত্রু, এদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আর আসতে দেওয়া যাবে না। এরা নির্বাচনকে ভয় পায় বলেই আজকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, আজকে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বেগম জিয়াকে ছাড়াই বিএনপি নির্বাচনে যাবে প্রধানমন্ত্রীর বক্তব্যে এমন আভাস ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আন্দোলনই এখন বিএনপির প্রধান কর্মসূচি। এই কর্মসূচি বাদ দিয়ে নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থী তালিকার প্রতিবেদনটি সম্পূর্ণরূপে অ্যাবসার্ড ও এন্টায়ারলি ফলস। এই সরকারের নোংরা কূটকৌশল। বাংলাদেশ প্রতিদিনের ন্যায় একটি পরিচিত পত্রিকা
সরকারি ষড়যন্ত্রের অংশীদার হবে এটি ভাবা যায় না। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও ধর্ষণের ফরেনসিক প্রমাণ পাওয়া গেছে। মার্কিন সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস PHR জানায়, স্বাস্থ্য পরীক্ষায় রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতনের প্রমাণ তাদের হাতে এসেছে। এ অবস্থায় প্রত্যাবাসনে সুস্পষ্ট নীতিমালা না থাকায় জাতিসংঘের 2 সংস্থার সঙ্গে মিয়ানমার সরকারের চুক্তি প্রত্যাখ্যান করেছে রোহিঙ্গা নেতারা। রোহিঙ্গাদের সহায়তায় আরও $10 কোটি অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB। জাতিসংঘ একাধিকবার মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের তদন্ত করার অনুমতি চাইলেও কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস PHR তাদের মেডিকেল বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত করে রোহিঙ্গা নির্যাতনের ফরেনসিক তথ্য পেয়েছে। সংস্থাটি বলছে, এই তথ্য রাখাইনে গিয়ে তদন্তের দাবিকে আরও জোরালো করবে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষার ভিত্তিতে PHR এ প্রতিবেদন তৈরি করে। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানায়, চলতি মাসের শেষ নাগাদ যা প্রকাশ করা হবে। মিয়ানমারের ছুতপিন গ্রাম থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ওই গ্রাম থেকে বেঁচে বাংলাদেশে আশ্রয় নেয়া 25 জন রোহিঙ্গার স্বাস্থ্য পরীক্ষা করেছে সংস্থাটি। এর মধ্যে 17 জনের গায়ে রয়েছে আঘাতের চিহ্ন। এছাড়া 5 জনকে বেধড়ক পিটানো হয়েছে, আর 3 জনের গায়ে রয়েছে বিস্ফোরণে দগ্ধ হওয়ার ক্ষত। নির্যাতনের শিকার রোহিঙ্গারা বাংলাদেশ থেকে ফিরে যেতে জাতিসংঘের চুক্তিকে কার্যকরী মনে করছে না। রোহিঙ্গা নেতারা বলছেন, জাতিসংঘের 2 সংস্থার সঙ্গে মিয়ানমার সরকারের যে চুক্তি হয়েছে তা তাদের অধিকার নিশ্চিত করবে না এবং প্রত্যাবাসনেও আনবে না গতি। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সুস্পষ্ট নীতিমালা চান তারা। সম্প্রতি ওই চুক্তির নথি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সেটি প্রত্যাখ্যানের কথা জানান তারা। কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য প্রতি বছর বাংলাদেশ সরকারের প্রয়োজন অতিরিক্ত প্রায় 10,000 কোটি টাকা। বিপুল পরিমাণে এই অর্থ যোগাবে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ADB সহ উন্নয়ন সহযোগী সংস্থা ও দাতা দেশগুলো। শুক্রবার এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে $10 কোটি অনুমোদন দিয়েছে ADB। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। মালয়েশিয়ার সেলাঙ্গার প্রদেশে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে অন্তত 70 বাংলাদেশি সহ 113 জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে প্রদেশটির সেওবাং জায়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়াও একই এলাকা থেকে অনুমোদনহীন রিহিয়ারিং প্রকল্প পরিচালনার দায়ে 85টি পাসপোর্ট সহ আরও 1 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি সহ অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধকরণের জন্য রিহিয়ারিং নামে প্রকল্প চালু করে দেশটির সরকার। তবে 2016 সালের 15 ফেব্রুয়ারি থেকে চালু হওয়া বৈধকরণ প্রকল্পে যারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন তাদের আটকে প্রশাসন আপোষ করবে না বলে জানিয়ে দিয়েছে। রিহিয়ারিং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের আটক করতে মেগা 3 নামের অভিযান শুরু করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সেলাঙ্গর প্রদেশের সোবাংজায়া এলাকায় অভিযান চালিয়ে অন্তত 70 বাংলাদেশি সহ 113 জনকে আটক করা হয়। একই এলাকা থেকে অনুমোদিত রিহিয়ারিং প্রকল্প পরিচালনা করে বৈধতা দেওয়ার কথা বলে শ্রমিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে 1 বাংলাদেশিকে আটক করে পুলিশ। এ সময় 85টি পাসপোর্ট ও নগদ 16,600 রিঙ্গিত জব্দ করা হয়। চলতি বছরের আগস্টের মধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফেরত না গেলে অবৈধ অভিবাসীদের ঠল ঠেকাতে এই কার্যক্রমকে আরও গতিশীল করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বিতর্কিত বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের কোনো গুরুত্ব নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC। তাই জেনে শুনে এসব প্রতিষ্ঠানে ভর্তি না হতে শিক্ষার্থীদের প্রতি একটি সতর্কবার্তাও জারি করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, শুধু সতর্কতা জারি করে দায়ভার এড়ানোর উপায় নেই। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 14টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে শিক্ষার্থীদের প্রতি সতর্কতা জারি করে। এসব বিশ্ববিদ্যালয়ের কোনোটার বিরুদ্ধে পাঠ্য বিষয়ের অনুমোদন সমস্যা, আবার কিছু বিশ্ববিদ্যালয়ের মালিকানা দ্বন্দ্ব, কারো বিরুদ্ধে অনুমোদন সমস্যার অভিযোগ রয়েছে। বাইরে থেকে দেখতে অনেকটা কোচিং সেন্টারের মতো সাঁটানো আছে বিশ্ববিদ্যালয়ের নামে সাইনবোর্ড। প্রতিষ্ঠানটিতে খোঁজ নিয়ে একজন অফিস সহকারী ছাড়া দেখা মেলেনি কোনো শিক্ষার্থী, শিক্ষক কিংবা কর্তৃপক্ষীয় কারো। ক্যাম্পাস বা অনুমোদন নিয়ে কোনো সমস্যা না থাকলেও গণবিশ্ববিদ্যালয়ের BBA অনুষদ সহ বেশ কয়েকটি বিষয়ের অনুমোদন নেই মঞ্জুরি কমিশনের। এর পরেও তাদের আবদার, তাদের বিরুদ্ধে নমনীয় দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নেয়ার। ব্যক্তির উপর আক্রোশ করে নয়, বরং ছাত্রদের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রে এত শিক্ষক 272 শিক্ষক আছে আমাদের, তার মধ্যে 10% আমাদের টেম্পোরারি শিক্ষক নাই।
বিতর্কিত এসব প্রতিষ্ঠানের সার্টিফিকেটের কোনো মূল্য নেই বলে জানান মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। কিছু অভিভাবক আছেন তারা যে কোনোভাবে একটা সার্টিফিকেটের মালিক হতে চান, তাদেরকে বলি আপনার ওই সার্টিফিকেটের মূল্য বাজারে 5 টাকার দামও নেই। অনুমোদন বা পাঠ্য বিষয় নিয়ে ঝামেলা রয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ছেন বা পড়েছেন, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন সেসব শিক্ষার্থীরা। এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝে দাঁড়ানোর কোনো মানে হয় না। ঝুঁকিপূর্ণ বিশ্ববিদ্যালয় নট অনলি আমাদের অ্যালার্ট করে দেওয়া উচিত, এইসব বিশ্ববিদ্যালয়গুলো তারা বন্ধ করে দেওয়া উচিত। বিবিএ বিভাগের অনুমোদন নেই, তারা অলরেডি কিন্তু বের হয়েছে যারা ইদানিং, তারা কিন্তু চাকরির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে, অন্য জায়গায় ভর্তির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে। মালিকানা সমস্যা, অনুমোদনহীন ক্যাম্পাস সহ বিভিন্ন সমস্যায় সম্প্রতি 14টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শিক্ষার্থীরা বলছে শুধু সতর্কতা নয়, চাই বিশ্ববিদ্যালয়গুলির প্রতি যথাযথ ব্যবস্থা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে সৈকতে গোসল করতে নেমে 3 পর্যটক নিখোঁজ হয়েছেন। দুপুরে বাঁশবাড়িয়ার সৈকতে ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের মতোই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। প্রতিদিনই হাজার হাজার পর্যটক এখানে আসেন সমুদ্রের আনন্দ নিতে। সেক্ষেত্রে আজ শুক্রবার হওয়ায় পর্যটকের প্রচুর ভিড় ছিল এখানে। নগরীর মোমিনডট এলাকা থেকে একই পরিবারের 23 সদস্য এখানে আসেন পরিবার পরিজন নিয়ে। সবাই মজা করার এক পর্যায়ে পরিবারের 3 সদস্য পানিতে নেমে পড়ে। আর স্রোতের টানে 3 সদস্য হারিয়ে যায় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। ওরা পানিতে নামছে, ওরা 3 জনকে 1 ঘন্টার বেশি হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এটা শুনে তাড়াতাড়ি আমি তারপরে মতো চলে আসলাম। পানি ছিল না, তো এরপর যখন মিলে চলে গেছে তখন আমি এখানে থানাতে কল দিয়েছিলাম। 2 জন যখন বেশি গভীরে চলে গেছে, তো আমার বোন জামাই সাইফুল ও ওদেরকে আগে আনতে গেছে। 3 যুবক সমুদ্রের পানিতে হারিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন তাদের উদ্ধার কাজে নেমে পড়ে। তবে সমুদ্রের পানিতে প্রচন্ড ঢেউ থাকার কারণে তাদের উদ্ধার কাজে কিছুটা ব্যাঘাত পোহাতে হয়। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই 3 যুবককে উদ্ধার করা যাবে না, ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখানে বিলবোর্ড আছে যে অনুমতি ছাড়া পানিতে না নামার জন্য এখানে বলা আছে। এরপরেও এরা এই ঝুঁকি নিয়ে নামছে, তো যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এখন পাওয়া না যাওয়া পর্যন্ত কিন্তু আমরা উদ্ধার অভিযান চলমান থাকবে আমাদের। তবে এলাকাবাসী জানিয়েছে বারবার বারণ করা সত্ত্বেও তারা নিষেধ অমান্য করে পানিতে নেমেছিল। ঈদের পরে জুনের 22 তারিখ এই সমুদ্র সৈকতে আরো 2 যুবক হারিয়ে গিয়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে আটপতি বিশ্বাস, সময় সংবাদ। পিরোজপুরে ঝোপের মধ্যে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রকৃত অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর বাগেরহাট সড়কের বলেশ্বর ব্রিজের কাছের একটি ঝোপের মধ্যে এক নবজাতককে দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে। বর্তমানে শিশুটির অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা এই হাসপাতালে যারা স্টাফ তারাই আমরা এই বাচ্চাটারে ভাগ করে পালতে আছি, যারা পাইছে তারাই আমাদের কাছে দিয়ে গেছে। ঠান্ডাজনিত কিছু রোগে ভুগছে, তো আমরা সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিয়েছি। তো আজকে সকালে আমরা দেখেছি বাচ্চার অবস্থা অনেক ইমপ্রুভ। শিশুটির প্রকৃত অভিভাবককে খুঁজে বের করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বাচ্চার শারীরিক কন্ডিশন এবং তার যে নাভির যে বন্ধনটা আছে, এটা দেখে মনে হচ্ছে যে কোনো ভালো ক্লিনিকে তার জন্ম হয়েছে। তো আমরা অনুসন্ধান করতেছি, অনুসন্ধান চলতেছে। আমাদের তদন্ত অনুযায়ী আমরা অভিভাবককে খুঁজতেছি এবং আশপাশ সকল থানায় আমরা সংবাদ প্রেরণ করেছি যাতে বাচ্চাটির কোনো অভিভাবক যদি পাওয়া যায়। উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, পিরোজপুর। চট্টগ্রামে শিশু রাইফার মৃত্যুর ঘটনায় ম্যাক্স হাসপাতালের 3 বিশেষজ্ঞ চিকিৎসকের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাইফাকে হাসপাতালে নেয়ার পর কোনো অভিজ্ঞ নার্সকে পাওয়া যায়নি। পাশাপাশি শিশু বিশেষজ্ঞ ডাক্তার বিধান রায় চৌধুরী, ডাক্তার দেবাশিস সেন ও ডাক্তার শুভ্রদেবের অবহেলার কারণে শিশুর মৃত্যু হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সংশোধন সহ 4 দফা সুপারিশ করা হয়। সাংবাদিক নেতারা তদন্ত প্রতিবেদনে থাকা সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। গত 29শে জুন রাতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর অভিযোগ ওঠে।
সাতক্ষীরায় বৃদ্ধা শাশুড়িকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলের বউয়ের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার দুপুরে বৃদ্ধার ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এলাকাবাসী জানায়, শ্যামনগর উপজেলার বড় কুপট গ্রামে ৮০ বছর বয়সী বৃদ্ধা ফুলমতি দাসের হাত বেঁধে প্রায়ই মারধর করে তার ছেলের বউ আশা রানী। একই সঙ্গে তাকে নিয়মিত খাবার দেয়া হয় না বলেও জানান প্রতিবেশীরা। স্থানীয় এক যুবক মোবাইল ফোনে নির্যাতনের চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলের বউ আশা রানী ও তার স্বামী প্রভাস মণ্ডলকে আটক করে পুলিশ। বিছানায় পায়খানা প্রস্রাব করার অপরাধে ছেলের বউ বৃদ্ধাকে মারধর করে বলে জানায় পুলিশ। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নির্যাতিত ছাত্রদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা চলছে। সম্প্রতি ছাত্রদের ওপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানান অভিভাবক সমাজ। ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। তাদের মনোভাবকে ভয় করতে শিখুন। আমাদেরকে যদি ভয় পান, দেখবেন যে আপনাদের ভয়পূর্ণ সমাবেশ আমরা সকলেই পাবলিক ইউনিভার্সিটি ট্রুলি পাবলিক, কারণ সেখানে যখন দেশের সামরিক শাসন বসেছিল সেই তো তার কাছে শুধু মারধরের কথা শুনতাম। নতুন নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হয়েছে চর্চাটাকে। এখন চিকিৎসা দেব না, কত বড় দুঃসাহস! আমাদের টাকায় হসপিটাল চলে, আমাদের টাকায় তাদের চাকরি চলে, আমাদের সন্তানরা মার খাবে, তাদেরকে চিকিৎসা দিতে পারবে না, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। এগুলো বললেই আমরা আওয়ামী লীগ, আমরা জামাত। যত বেশি অসহনীয় হবেন, বুঝতে হবে তাদের পতনের সময় আরো বেশি ঘনিয়ে আসছে। কিন্তু আমরা তো আসলে তাদের পতন হোক এবং তাদের গদি চলে যাক এই ধরনের আন্দোলনে আসিনি। আমরা এসেছি আমাদের যে অধিকার সেটা রক্ষা করতে। কার্যক্রম শুরুর ৫ মাস পেরিয়ে গেলেও চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা 4G'র দ্রুত গতির সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। তরঙ্গ বরাদ্দ প্রক্রিয়ার উচ্চ মূল্যের কারণে টাওয়ারের ক্ষমতা বাড়াতে বেগ পেতে হচ্ছে বলে দাবি অপারেটর কোম্পানিগুলোর। তবে ইন্টারনেটের গতি বাড়াতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর উপর বিটিআরসির আরও চাপ বাড়ানো উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শফিক মোহাম্মদের রিপোর্টে। কেবল কথা বলাতেই থেমে নেই মোবাইল ফোন। ব্যবসা বাণিজ্য, লেখাপড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রতিদিনই বাড়ছে মোবাইলে ইন্টারনেটের ব্যবহার। বাসা বাড়ি, অফিস আদালতে ব্রডব্যান্ড ব্যবহারের পরও খেলার মাঠ থেকে শুরু করে বন্ধুদের আড্ডা, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় কাজ সারছেন গ্রাহকরা। তবে প্রতিশ্রুত গতি পাচ্ছেন না তারা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তেছি, আমারও নেট কানেকশনের প্রচুর পরিমাণ দরকার। যখন গ্রুপ স্টাডি হয় বা আমরা যখন ইন্টারনেট ইউজ করতে যাই তখন এটা অনেক বাফারিং হয়। গ্রামে যাই তখন সামান্য কথা বলার জন্য নেটটা পাওয়া যায় না, আর 4G তো সেখানে দূরে থাকে। কমপ্লিট 3G আমরা পাই না, যেটা আমাদের আরো 2-3 বছর আগেই চলে আসছে আমাদের দেশে। 4G যদি একদম প্রপারলি দেওয়া হতো তাহলে হয়তো এগুলো হতো না, আমাদের স্টাডি পারপাসে এটা অনেক বেশি কাজ আসতো। সর্বোচ্চ 150 MBPS আর সর্বনিম্ন 20 মেগাবাইট পার সেকেন্ড গতি পাওয়ার কথা থাকলেও বাংলাদেশে গতি 2 MBPS এরও কম। ডাটা স্পিড না বাড়লেও ইন্টারনেটের গ্রাহক সংখ্যা বাড়ছে প্রতিদিন। বিটিআরসির তথ্য বলছে 15 কোটি মোবাইল গ্রাহকের মধ্যে 8.5 কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহার করেন, যার 8 কোটি নেট ব্রাউজ করেন মোবাইলে। সিম এবং হ্যান্ডসেট পরিবর্তনের পরেও 4G নেটওয়ার্কের মধ্যে থেকে এর সুবিধা পাচ্ছেন না গ্রাহকেরা। সারা দেশে ছড়িয়ে থাকা এইসব মোবাইল টাওয়ারগুলোতে 4G BTS লাগানোর পাশাপাশি এর কর্মক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে এখন উবার যারা ব্যবহার করছেন, ব্যবহারকারী যে একটা বিশাল জনগোষ্ঠী, তারা কিন্তু আসলে ব্যান্ডউইথ ব্যবহার করছেন এবং তাদের জন্য 4G খুব জরুরি। রেডিনেসের জন্য আমি বলবো বিটিআরসির এখানে একটা বিশাল ভূমিকা রয়েছে। অপারেটরদের সংগঠন অ্যামটপ বলছে সেবার মান বাড়াতে স্পেকট্রামের দাম কমানোর পাশাপাশি সহযোগী সেবা সংস্থার মাঝে সমন্বয় প্রয়োজন। অন্যদিকে অপারেটরগুলোর উপর তদারকি বাড়ানো হয়েছে বলে জানায় বিটিআরসি। 4G সেবাটা পেতে গেলে আমি সাধারণভাবে হ্যান্ডসেট দিয়ে পাচ্ছি না, আমাকে একটা কোয়ালিটি সম্পন্ন হ্যান্ডসেট দরকার। এই ডিসরাপশনগুলোর জন্য তারা সম্পূর্ণভাবে তাদের হাতে নাই। এই জায়গার জন্য ইকোসিস্টেমকে সম্পূর্ণ ডেভেলপ করার জন্য সরকারের কিছু সাপোর্ট দরকার। ওদের যে পরিমাণ স্পেকট্রাম থাকা উচিত তা ওরা কিনে না, এই একটা সমস্যা। কম ক্যাপিটালে বেশি ব্যবসা করতে চায়,
আমরা কমানোর চেষ্টা করতেছি, তারাও কোঅপারেট করতেছে, তারাও ব্যবসায় অত লাভ না করে একটু কম লাভ করুক, আমরা বোঝাচ্ছি। সারা দেশে 4G নেটওয়ার্ক চালু করতে অপারেটরগুলোকে 2021 সাল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানায় সরকারি এই সংস্থা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে কাঁচা মরিচের ঝাল। প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা পর্যন্ত। দাম কমেনি বেগুন, পটল, শসা সহ অন্যান্য সবজিরও। দাম বাড়ার জন্য বৃষ্টি ও বন্যার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও ক্রেতারা বলছেন দাম এখনো নাগালের বাইরে। রাজধানীর কল্যাণপুর নতুন বাজার ঘুরে আরো জানাচ্ছেন শুভ খান। 15 দিন আগে রাজধানীর কাঁচা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল 60 থেকে 70 টাকার মধ্যে। 2 সপ্তাহের ব্যবধানে রান্নার নিত্য প্রয়োজনীয় এই সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রতি কেজি কাঁচা মরিচের দাম উঠেছে 130 টাকা পর্যন্ত। বেগুন, শসা, পটল, ঝিঙা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 থেকে 50 টাকার মধ্যে। তবে অপরিবর্তিত রয়েছে লাল শাক, কলমি শাক ও পুঁই শাকের দাম। ঝিঙ্গা 40, 50, 45, কাকল 50, পটল 50, 540 টাকা মরিচ আনলে 30 টাকা পাওয়া, বেশি লাভ 1 টাকা হয় না। লাল শাক 10 টাকা জোড়া, 15 টাকা। পুঁই শাক 20 টাকা, কলমি শাক জোড়া 15 টাকা, শাপলা জোড়া 15 টাকা, ডাটা 10 টাকা আটি। ক্রেতাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ রয়েছে, তারপরও দাম বৃদ্ধির জন্য বৃষ্টি ও বন্যার অজুহাত দিয়ে বাড়তি মুনাফা করছেন ব্যবসায়ীরা। পুদিনা পাতা 50 গ্রাম নিচে 15 টাকা দিয়ে। জি আয়ের সাথে মনে হয় একে ধরা যাবে না, একটু বাড়তি লাগে। ঈদের পর বিশেষ করে সবজিটা একটু বেশি দাম। মাছের বাজারে দেখা মিলছে ছোট বড় মাঝারি আকারের ইলিশের। বিক্রেতাদের দাবি, গেল 15 দিনে ইলিশের দাম কেজিতে 100 টাকা কমেছে, যদিও ক্রেতাদের দাবি দাম এখনো নাগালের বাইরে। ঊর্ধ্বমুখী ট্যাংরা, মাগুর, শিং ও পাবদা সহ অন্যান্য ছোট মাছের দর। ইলিশ মাছের দাম অনেক বেশি। দুইটা ভালো, মোটামুটি ভালো মাছ 2000 টাকা জোড়া। গত সপ্তাহ থেকে আজকে একটু মোটামুটি দাম ভালো কম আর কি। যেমন 400 টাকা পিস বেচতে আছে, এটা 550-600 গ্রাম ওজন। বড় আছে ওই যে ওগুলো আছে 1100-1200 টাকা পিস। পাবদা বিক্রি হচ্ছে 500 আর ট্যাংরা 600 টাকা। অপরিবর্তিত রয়েছে সব ধরনের মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা কেজি দরে। দেশি হাঁস বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। গরুর মাংস 480 থেকে 500 টাকা আর প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন সরকারের মূল লক্ষ্য। আওয়ামী লীগের যৌথ সভায় প্রধানমন্ত্রী 2020-21 সাল মুজিব বর্ষ ঘোষণা। তিস্তার ভয়াবহ ভাঙনে বিলীন কুড়িগ্রামের বিস্তীর্ণ অঞ্চল। আতঙ্কে হাজার হাজার মানুষ। চতুর্থ দিনের মতো বন্ধ সুনামগঞ্জ ছাতক সড়কে যান চলাচল। স্বাস্থ্য পরীক্ষায় রোহিঙ্গা নির্যাতনের প্রমাণ মিলেছে বলছে মার্কিন মানবাধিকার সংস্থা। বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় 10 কোটি মার্কিন ডলার অনুমোদন এডিবির। এবং মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে অন্তত 70 বাংলাদেশি সহ 113 জন আটক। 85টি পাসপোর্ট সহ দালাল চক্রের এক সদস্য গ্রেফতার। এই ছিল রাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।